প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় রেমিটেন্স প্রবাহে 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। আরও বিস্তারিত তুলে ধরছেন আতিকুর রহমান তিতাস। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছে জাতি, তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা পালন করতে হবে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অভ্যুত্থানের পর গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। বিনিয়োগ পরিবেশ বা বিনিয়োগ বান্ধবতার যে ব্যাপারটা আসে, সেই জায়গাতে আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশের বিনিয়োগ করার এক্সপেরিয়েন্সটা আপনাদের 2024-এ যা ছিল 2026 সালে তার থেকে সিগনিফিকেন্টলি বেটার হবে। বাট এই দুইটা আরো জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড। বিডাকে রিস্ট্রাকচার করা হচ্ছে। বিডার যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, এটাকে আমরা কমপ্লিটলি ঢেলে নতুন করে সাজাচ্ছি। ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এই আয়োজনে একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 3 জন এতে অংশ নেন। আমরা প্রবাসী একটা লাউঞ্জ করলাম বিমানবন্দরে। তারপর আপনারা যে আপনারা ওই যে আমরা বন্ডের একটা কেনার যে সীমা রেখা ছিল, সেটা আপনারা তুলে ফেলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকে আমাদের সামনে শহীদরা যারা, তারা এসছে এবং আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমার লড়াইয়ের মধ্যে দিয়ে আগামীতে যারা নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসনে, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্য বারবার জুলাই এই পর্যন্ত তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। এই আয়োজনে শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা, যা প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচনী সংলাপে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় তারা আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে বিষয়ে কমিশনকে পরামর্শ দেন। আফজাল হোসেনের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় সিইসি সুষ্ঠু ভোট করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। নির্বাচন কমিশনের কাছে নিজেদের পরামর্শ তুলে ধরেন আলোচকরা। তারা নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেছেন। সাহস লাগবে একটি স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে এটা নিয়ে আসা। সরকার যদি কোনো বাধা তৈরি করে,
আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে এসে এক্সপোজ করা যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারের এই লোক এই নীতিমালা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, এইটাও স্পষ্ট করতে বলেছি আমরা। সরকার নির্বাচন কমিশনের উপর খবরদারি করে, আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বেশ কয়েকজন শিক্ষাবিদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এরপর পুজোর ছুটি শেষে অক্টোবরের শুরুতে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, এজন্য নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, পিআর সিস্টেম হলে জনগণ ভোটের অধিকার হারাবে। বাংলাদেশের সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে। আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরাস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল। এ সময় জামায়াত আমিরের শরীরের খোঁজ খবর নেন তারা। পরে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যম কর্মীদের জানান, ৬৪টি জেলায় আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় সংস্থাটি। বৈঠকে জামায়াতের আমির জানান, দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী জামায়াত এবং দলটি এখন নির্বাচনমুখী। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি দূর করা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করবে বলেও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। আমির জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল। আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে। আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন আমির জামাত। অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন তিনি। এদিকে এই মামলা শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য গ্রহণ চলছে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের। প্রথম দিনে ট্রাইব্যুনাল ১-এ ১৭টি ভিডিও উপস্থাপন করেন তিনি। এস এম আরিফের রিপোর্ট। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ ফেব্রুয়ারি শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমর। গত ৭ সেপ্টেম্বর তার মৃত্যুর পর এটিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। রোববার বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল বদরুদ্দিন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন। এদিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। প্রথম দিনে তিনি ট্রাইব্যুনালে ১৭টি ভিডিও উপস্থাপন করেন। সর্বশেষ যে ভিডিও ফুটেজটা আপনি দেখেন, একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেনসিক টেস্ট করে এটা উপস্থাপন করেছে। আমরা টেস্ট করে তারা 1 ইয়ার করেছে। প্রামাণ্যচিত্রের তথ্য মতে ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে।
কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কীভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে, আপনারা দেখেছেন। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলাটি ট্রাইব্যুনাল 1 থেকে ট্রাইব্যুনাল 2-এ স্থানান্তরিত করা হয়েছে। যেহেতু ওই কোর্টে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে এবং অ্যাকসেপ্টও করে নিছে, তো দ্যাটস ওয়াই এইখান থেকে তাকে ডিসচার্জ করা হোক এবং ডিসচার্জ করে দিছে। আমরা আগামীকালকে থেকে আবার 2 নম্বর কোর্টে এই মামলাটা হবে। ট্রাইব্যুনাল 2-এ এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সরকারিভাবে 2026 সালের পবিত্র হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন হজ পালন করতে পারবেন। বিকেলে ধর্ম মন্ত্রণালয় সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এবার 3 ধরনের সরকারি হজ প্যাকেজ রাখা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,185 টাকা। এবছর হজ যাত্রীদের সুবিধার্থে কমানো হয়েছে বিমান ভাড়াও। রাকিব হাসানের রিপোর্ট। 2026 সালের হজ যাত্রীদের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিকেলে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজী সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। যারা একটু কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকায়। এবারের প্যাকেজে বিমান ভাড়া গতবারের চেয়ে 12,990 টাকা কমিয়ে 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। একই সাথে 2026 সালের হজ প্যাকেজে স্বাস্থ্য বীমা, মিনা ও আরাফায় তাঁবু ভাড়া সহ বেশ কিছু বিষয়ে খরচ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। মিনা ও আরাফায় তাঁবু ভাড়া 4.2% বৃদ্ধি পেয়েছে, তারা বাড়িয়েছেন এটা। নুসুক মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ 720 সৌদি রিয়াল তথা 23,652 টাকা জমান দান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এবার 70 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে হলে 50 বছরের নিচে কাউকে সাথে নেয়া এবং দুরারোগ্যে আক্রান্ত কেউ হজে যেতে পারবে না বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কল্পারম্ভ, ধূপধুনসি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত করা হয় দেবী দুর্গাকে। ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। শঙ্খ, ঔলধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণ করে নেন ভক্তরা। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। স্বামীর ঘর স্বর্গ ছেড়ে মর্তে তার পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এই আগমনের সঙ্গে রয়েছে 4 ছেলে মেয়ে: গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এই অপেক্ষাতেই থাকি মা দুর্গা কখন আসবেন, কবে আসবেন। পুজোটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। আমরা সারা বছর ধরে শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। তো মা আজকে কৈলাস থেকে মাতৃলোকে চলে আসছেন। এই বেলতলায় পুজো হচ্ছে। এখন বেলতলা হচ্ছে মায়ের প্রতীক। সকাল 10:30টার দিকে অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করে ষষ্ঠী পূজায়। আজকের কাছে দেশ ও দশের কল্যাণের জন্য মঙ্গল কামনা করি, নিজেরা যাতে ভালো থাকি। ধর্ম যার যার তার
অনুষ্ঠান সবাই আমরা ভাই ভাই একসঙ্গে সবাই মিলেমিশে একসঙ্গে উদযাপন পালন করি। আমরা মনে করি সারা বাংলাদেশে আমরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা নির্বিঘ্নে আমরা পূজা অনুষ্ঠান করতে পারবো। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রধান পুরোহিত জানান সমস্ত নিয়ম মেনেই উৎসবমুখর পরিবেশে পূজা অর্চনা করা হবে। গতকাল সন্ধ্যায় ষষ্ঠীর বোধন হয়েছে, কালকে সপ্তমীর ঘটস্থাপন হবে এবং সপ্তমী বিহিত পূজা হবে। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা হচ্ছে। সন্ধি পূজার পরে তারপরে নবমী পূজা, তারপরের দিন দশমী পূজা। প্রত্যেকটা পূজা 9:58 মধ্যে হতে হবে। মায়ের আগমন এবং শান্তি এবং মঙ্গল বয়ে আনুক সবার জন্য। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ছাড়াও রাজধানীর পূজা মণ্ডপগুলোতে চলছে পূজা অর্চনা আর উৎসব। দুর্গাপূজা উপলক্ষে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সকল অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়বে। যে অগ্রযাত্রা শুরু হয়েছে সবাই মিলে তার সফল বাস্তবায়ন করতে হবে। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়, নাশকতার মাধ্যমে কেউ যাতে কোনো আতঙ্ক সৃষ্টি বা উৎসবের বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক সৌন্দর্য। সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। সন্ধ্যায় জাতীয় মন্দিরে ঢাকেশ্বরীতে পূজার শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এনসিপি, তবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। আমরা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সকল ধর্ম মতের মানুষের ঐক্যের ভিত্তিতে আমরা সামনের দিনে এগোতে চাই। জাতীয় নাগরিক পার্টি সেই জন্য কাজ করে যাচ্ছে। সারা দেশে 33,355টি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবার 1 লাখ সশস্ত্র বাহিনীর সদস্য, 430 প্লাটুন বিজিবি এবং 70,000 পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। সামাজিক মাধ্যমে পার্শ্ববর্তী একটি দেশ থেকে এবং দেশে বসে কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পূজার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকায় সারা দেশে প্রায় 2,857টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবির 430টি প্লাটুন।
দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সারা দেশে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাতে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকসুর নবনির্বাচিত ভিপি নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সচিবালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে ভিপি সাদিক কায়েম বলেন, গত বছরগুলোতে পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলো দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড এবং আলোচিত তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানানো হয়েছে বলেও জানান সাদিক কায়েম। সব মিলিয়ে পূজা মণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রিক যত ধরনের আয়োজন দরকার সব আয়োজন যেন তারা সম্পন্ন করে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা মহানগরের 254টি মন্দিরের মধ্যে 89টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেওয়া হচ্ছে। যানজট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। মহাষষ্ঠীর মধ্য দিয়ে রোববার থেকে শুরু হলো বাঙালি সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতিকালে সকল অশুভ শক্তিকে বিনাশ করার প্রত্যাশা করেন সনাতন ধর্ম অবলম্বীরা। মা দুর্গা সবার ভালো করুক, মা দুর্গা সব অশুভ শক্তিকে বিনাশ করুক, এটাই চাই। আমরা অসাম্প্রদায়িকভাবেই সবাই মিলেমিশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে কিন্তু আমরা দেশে থাকি। তো এটা যাতে সারা জীবন আমরা কন্টিনিউ করতে পারি। সিকিউর করে আমাদের ধর্ম পালন করতে হবে, এরকম যেন না হয়। সবাই সবার মতো উন্মুক্তভাবে যেন এই বাংলাদেশে ধর্ম পালন করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশে সম অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন দুর্গাদেবীর কাছে আরাধনা করতে আসা ধর্মপ্রাণ হিন্দু নরনারীরা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে যেভাবে পূজাটি উদযাপন করছে এটি একটি দৃষ্টান্ত। এবারে দুর্গাপূজার উৎসব গতবারের তুলনায় অনেকটা নিরাপদে অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি। বৌদ্ধ খ্রিস্টান উপজাতি পাহাড়ি সমতল ভূমি সবাই সুন্দরভাবে উপভোগ করবে এবং সনাতন ধর্মীয় হিন্দু ভাইরা সুন্দরভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন করবে। আর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার ঢাকা মহানগরে 89টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব, আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়। জানান, গেল বছরের তুলনায় এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সুসংগঠিত হয়ে গেছে। পূর্বের নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে এবার পূজা চলাকালীন নিরাপত্তাজনিত কোনো প্রকার সমস্যা হবে না বলেও জানান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অমর একুশে বইমেলা অনুষ্ঠানের পূর্ব ঘোষিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 21 সেপ্টেম্বর 2025 তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময় আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা 2026-এর যে কোনো তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করা হলো। প্রকাশক অন্যান্য অংশীজনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময় নতুন তারিখ ঠিক করা হবে। এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় 2026 সালের অমর একুশে বইমেলা এবছরের ডিসেম্বরের 17 তারিখ নির্ধারণ করা হয়েছিল।